Hello everybody, welcome to another lecture. This is Olil Nabil with you. আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পদার্থের গঠন বা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা যদি কেমিস্ট্রি বুঝতে চাই ভালো করে, তাইলে এই পদার্থের গঠন নিয়ে আলোচনা করতেই হবে। কারণ এখানে আমরা পদার্থ নিয়ে জানি, মৌলিক পদার্থ নিয়ে জানি, যৌগিক পদার্থ, মৌলগুলোর প্রতীক, তারপরে সংকেত, ভর, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস কিভাবে করা লাগে, আইসোটোপ, মানে অনেক হিউজ হিউজ টপিক আছে যেগুলো হচ্ছে কেমিস্ট্রির ভিত্তি বলা যায়। তো তুমি যদি ভালো করে কেমিস্ট্রি বুঝতে চাও, তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে অনেক বেশি অসুবিধা হবে। তো পদার্থের গঠন এই চ্যাপ্টারে আমরা স্টার্ট করি যে পদার্থ কি সেটা থেকে স্টার্ট করি, একদম বেসিক থেকে। তো পদার্থটা কি? আমরা জানি পদার্থ হচ্ছে যার ভর আছে এবং হচ্ছে জায়গা দখল করে সে হচ্ছে পদার্থ। তাহলে হচ্ছে ম্যাটার ইজ দ্যাট উইচ হ্যাজ ম্যাস অ্যান্ড অকুপাইজ স্পেস ইজ কল্ড ম্যাটার। ওকে, তাহলে পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো পদার্থ জেনে নিলাম, পদার্থ কি? পদার্থ এখন কয় ধরনের হইতে পারে? পদার্থ দুই ধরনের, দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ বা এলিমেন্ট, আর হচ্ছে যৌগিক পদার্থ বা কম্পাউন্ড। তোমরা তো ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স পড়ে থাকো, তাই না? কম্পাউন্ড মানে যৌগিক। তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ নিয়ে একটু আলোচনা করে নিই। মৌলিক, মৌলিক মানে কি? আমরা যেটাকে জানি, যেটাকে ভাঙলে আর কোনো কিছু পাওয়া যাবে না। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, সেটাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ তাইলে কি? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আমি আগে হচ্ছে পার্থক্যটা বুঝাই দিলাম। এখন মৌলিক পদার্থ পৃথিবীতে কতগুলো আছে? পৃথিবীতে এখনো পর্যন্ত 118টা মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে, তার মধ্যে 98টা হচ্ছে প্রাকৃতিকভাবে। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ 118টা। তার মধ্যে এই 98, এই 98টা আসে হচ্ছে প্রকৃতি থেকে, প্রাকৃতিক। তাহলে বাকি থাকলো কয়টা? 20টা। এই 20টা আসে ল্যাবরেটরি থেকে, কৃত্রিমভাবে। ওকে, ল্যাবরেটরিতে এগুলো বানানো হয় বাকি 20টা। তাহলে 118টা মৌলিক পদার্থ, 98টা হচ্ছে প্রাকৃতিক, 20টা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর তাহলে মৌলিক পদার্থ হচ্ছে কি? যে সকল পদার্থকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন ধরো তুমি যদি গোল্ড, সোনাকে যদি ভাঙো, যতই ভাঙো না কেন সোনাই পাবা, আর কিছু কিন্তু পাবা না। রূপাকে ভাঙলে রূপাই পাওয়া যাবে। আবার অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনই থাকে, তাই না? আমরা যখন বলি অক্সিজেন গ্যাস, সেখানে শুধু অক্সিজেনই থাকে। আর যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন তুমি যদি পানি, আমরা তো জানি পানিকে H2O বলে থাকি আমরা, তাই না? পানির সংকেত হচ্ছে H2O। তো এই H2O কে ভাঙলে কি পাওয়া যাবে বলতো? হাইড্রোজেন পাওয়া যাবে আর হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে। তাহলে দেখো, পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। তাহলে হাইড্রোজেন হচ্ছে পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ, আর হাইড্রোজেন অক্সিজেন ওগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তার মানে মৌলিক পদার্থগুলো মিলে যৌগিক পদার্থ হইলো। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করো, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেনও গ্যাস, কিন্তু পানিটা হচ্ছে তরল। তো সবসময় এমন না যে হাইড্রোজেন গ্যাস গ্যাস মিলে যে সবসময় গ্যাসই হবে, এরকম কিন্তু না। কেমিস্ট্রিতে অনেক কিছু এক্সেপশন ঘটে। তো এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। তো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, এই জিনিসটা আমরা আশা করি যে ক্লিয়ার। এখান থেকে তেমন একটা কিছু আসার নাই, আসতে পারে যে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, তারপরে প্রকৃতিতে কয়টা মৌলিক পদার্থ আছে, তার মধ্যে কয়টা প্রকৃতিতে পাওয়া যায়, কয়টা ল্যাবরেটরিতে পাওয়া যায়, এই জিনিসগুলো। ওকে, এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পরমাণু ও অণু। তো দেখো, পরমাণু এবং হচ্ছে অণু নিয়ে আমরা জানবো। আমরা যে এখন সর্বপ্রথম ক্লিয়ার করে নেই, পদার্থ। পদার্থ তো আমরা জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। আমার পদার্থ পাইলাম দুই প্রকার, মৌলিক পদার্থ। তো এই মৌলিক পদার্থ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি, কণা হচ্ছে পরমাণু বা হচ্ছে অ্যাটম। অ্যাটম কথা মনে রাখো। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু বা হচ্ছে মলিকিউল।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে মলিকিউল বা অণু। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। যেমন ধরো এখন এই অক্সিজেন আর একটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন মিলে কি হইলো, ধরো O2 হইলো। আমরা জানি গ্যাসগুলো দ্বিত্ব আকারে থাকে। তো এই অক্সিজেন হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, আর এটা হচ্ছে অক্সিজেনের অণু। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যে পরমাণুগুলা মিলে হচ্ছে অণু তৈরি হয়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। আবার চিন্তা করো তুমি কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডে কি হয়, একটা কার্বনের পরমাণু আর দুইটা অক্সিজেনের পরমাণু মিলে একটা কার্বন ডাইঅক্সাইড হয়, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অণু। তো পরমাণু মিলে অণু তৈরি হয়, এটা আমরা ক্লিয়ার। দেখো আমরা এখন মৌলের প্রতীক গুলা নিয়ে জানবো। তো প্রতীক মানে কি, সিম্বল। আমরা তো দেখলাম যে মৌলিক পদার্থ আছে 118টা। এখন এগুলাকে সহজে চেনার জন্য তার ছোট একটা ফর্ম লেখা হয়, সেটা হচ্ছে প্রতীক। তাহলে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলবো। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, যদি আসে আর কি পরীক্ষায় ক নম্বরে আসতে পারে। তো যেমন ধরো আমরা তো হাইড্রোজেন গ্যাসের নাম শুনছি, হাইড্রোজেন। তো হাইড্রোজেনের প্রতীকটা কি, H। অক্সিজেনের প্রতীকটা কি, O। কার্বনের প্রতীকটা কি, C। তাহলে এখানে আমরা কি দেখলাম যে নিয়মটা, আমরা এখানে এটা দেখার পর একটা নিয়ম বের করে ফেলতে পারি বা আইডিয়া করা যায়। সেটা হচ্ছে যে পুরো নামের যে প্রথম অক্ষরটা থাকবে ওইটাকে ক্যাপিটালে লিখে দিলেই ওই মৌলের প্রতীক পাওয়া যাবে। তাহলে এক নাম্বার হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, এবং প্রতীকটা লেখা হয় ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে লেখা হয়, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি হাইড্রোজেন এর প্রতীক যদি H লিখো, এটা কিন্তু হবে না, ক্যাপিটাল লেটার হবে। এখন দেখো মৌল আছে হচ্ছে 118টা, আর আমার ইংরেজিতে অ্যালফাবেট আছে মাত্র হচ্ছে 26টা, 26। তো আমি কি সবগুলাকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবো? ধরো আমি সবগুলাকে প্রথম অক্ষর দিয়ে দিলে তো সর্বোচ্চ 26টা এরকম লেখা যাবে, বাকিগুলা কিন্তু লেখা যাবে না। তো এই জন্য কি করা হয় যে এখন দেখা যায় যে যেমন ধরো কার্বন C দিয়ে শুরু, আবার ক্যালসিয়াম, যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করো, ক্যালসিয়ামও কিন্তু C দিয়ে স্টার্ট হয়। তো আমি যদি এটাকেও C দিয়ে প্রকাশ করি, এটাকে C দিয়ে প্রকাশ করি, একটা ঝামেলা বেঁধে যাবে না? তো এই জন্য কোনো মৌলের প্রথম অক্ষর যদি সেম হয়, তখন এই এই ঝামেলাটা এড়ানোর জন্য 2 নাম্বার লেটারটাকেও সাথে লেখা হয় প্রতীক হিসেবে, যাতে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, স্পেসিফাই করতে পারি। তো তাহলে এটা আর লিখলাম না, এটা বড় হবে। আমরা এইরকম বলবো যে যে একাধিক মৌল যদি একই অ্যালফাবেট বা একই অক্ষর দিয়ে শুরু করা হয়, তবে তখন ওই পরবর্তী যে মৌলটা থাকবে ওইটাকে প্রকাশ করার জন্য প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং পরের অক্ষরটা স্মলার লেটারে লিখে ওইটার প্রতীক লেখা হয়। এখন তুমি তো আর এগুলো লিখবা না, এটা তো অলরেডি বিজ্ঞানীরা লিখে দিয়ে দিছে, কার্বন C, ক্যালসিয়াম CA। শুধু আমরা এই নিয়মটা জানতেছি আর কি, যে প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করি, প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল। যদি সেম নাম হয়ে যায়, সেম অ্যালফাবেট দিয়ে শুরু হয়, তখন প্রথমটা না নিয়ে প্রথমটার সাথে 2 নাম্বারটা নেওয়া হয় আলাদা করার জন্য। আর 3 নাম্বারে হচ্ছে যে কিছু কিছু নাম আছে যেগুলো হচ্ছে ল্যাটিন থেকে আসছে। যেমন ধরো সোডিয়াম। সোডিয়াম তো ধরো আমরা যদি ইংরেজিতে বানান লিখি, সোডিয়াম হচ্ছে বানানটা হচ্ছে এইরকম। তো তোমার মনে হতে পারে তাহলে তো এটাকে S দিয়ে প্রকাশ করব, কিন্তু না। সোডিয়ামের ইংরেজি ল্যাটিন নামটা হচ্ছে নেট্রিয়াম, এবং বিজ্ঞানীরা এই নেট্রিয়ামের Na দিয়ে সোডিয়ামকে প্রকাশ করছে। তো সোডিয়াম মানে Na, নেট্রিয়াম থেকে আসছে। এরকম আরো অনেক নাম আছে, যেমন ধরো পটাশিয়াম আমরা যে চিন্তা করি, পটাশিয়ামকে K দিয়ে প্রকাশ করা হয়, কারণ এটার ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। তো প্রতীক, আশা করি প্রতীক থেকে এতটুকুই। আমরা যখন পর্যায় সারণী পড়বো বা পরবর্তীতে মৌলগুলোর নাম শিখবো তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী, তখন আমরা এমনিতে চিনে যাবো। আমরা তো একটা সিরিয়াল মুখস্থ করবো, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম আমরা শিখছিলাম না? আগের ক্লাসে তো শিখছি, ক্লাস 8-এ থাকতে শিখছি। তো ওইখানে আমরা দেখবো, আরো 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 ডিটেলসে দেখবো। তো এই হচ্ছে প্রতীক লেখার নিয়ম। তো প্রতীক জানার পরে আমাদেরকে সংকেত নিয়ে জানতে হবে। সংকেত হচ্ছে ফর্মুলা। তো মৌলিক পদার্থকে আমরা তো প্রতীক দিয়ে প্রকাশ করছি। এখন দুনিয়াতে তো সব মৌলিক পদার্থ না,
আমরা বেশিরভাগ যত জিনিস দেখি সবগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থ যে লিখার যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা সংকেত বলি। যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তো যেমন ধরো আমরা যে পানির সংকেত আমরা বলি H2O, কারণ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয়েছে, তাহলে এটা হচ্ছে পানির সংকেত। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে টু টু কেন? তো ওইটা আমি শুধু এখানে বেসিকটা বলতেছি, যে আমরা পরবর্তীতে দুজনে নিয়ে জানবো যে এখানেও কেন টু আর এখানে কেন কোনো নাম্বার নাই, মানে এখানে ওয়ান আছে কেন, এখানে টু এখানে ওয়ান। আবার যত কার্বন ডাইঅক্সাইড যখন আমরা লিখি CO2, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত, কেন এখানে কেন টু আবার এখানে কিছু নাই। তো এই জিনিসগুলা যৌগ গঠন কিভাবে করে বা একটা সংকেত কিভাবে লিখে সেটা নিয়ে একটা পার্টিকুলারলি লেকচার আমি দিব। আর এখানে শুধু এতটুকু জানবো যে সংকেত হচ্ছে যৌগিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে সংকেত বলে। পানির সংকেত হচ্ছে H2O, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। আমি যদি সালফিউরিক অ্যাসিডের সংকেত বলি সেটা হচ্ছে H2SO4। তো এই যে H2SO4 এটা কিভাবে আসছে, এখানে টু এখানে কিছু না, এখানে আবার ফোর। তো আপাতত আমি এটা বলতেছি না, এটার জন্য পার্টিকুলারলি একটা লেকচার থাকবে যে কিভাবে সংকেত লেখা হয়। প্রতীক তো আমরা শিখে ফেললাম যে প্রতীক তো একদম ফিক্স করে দেওয়া আছে, আর সংকেত তো এত হাজার হাজার সংকেত আছে, তোমার তো মনে রাখা আসলে পসিবল না। তোমার ওই সেন্সটা গ্রো করা লাগবে যে কিভাবে এক সংকেত হইতেছে, কিভাবে H2 হইতেছে, কেন H2O2 এটা হইতেছে না এই পানির ক্ষেত্রে, বা হচ্ছে এখানে কেন C3O4 এরকম হইতেছে না, আমরা তো আন্দাজে আর লিখতে পারবো না। সো এই যে এইগুলা, এইটা কেন ভুল, কেন কার্বন ডাইঅক্সাইড CO2 সবসময় লেখা লাগে, তো এগুলো পরবর্তীতে জানবো, এটা পরবর্তী একটা লেকচারে।